তৃণমূলের অন্তত 1,00,000 কোটি টাকার বেশি তৃণমূলের কাছে আছে। এদের এক একজন এমএলএ, আমি আপনাকে বলছি, এদের এক একজন এমএলএ তাদের 500-600 কোটি টাকা করে এমএলএ এর নামে বেনামিরা টাকা রেখে দিয়েছে। আপনি দেখেন না, অন্যান্য আমাদের পার্টিতে যদি কেউ ভোটে দাঁড়ায় তাহলে কি হয়, পার্টি তাদের টাকা দেয় যে আপনি ভোট লড়ুন। ধরুন সর্বরিদি কিংবা পাপিয়াদি, এরা যে ভোটে লড়েছে, এরা পার্টি এদের টাকা দিয়েছে ভোটে লড়ার জন্য। ওদের পার্টিতে উল্টো হয়, ভোটে দাঁড়ালে পার্টিকে টাকা দিতে হয়। কেন টাকা দিতে হয়? কারণ এদের এক একজন নেতার কাছে 500-600 কোটি টাকা করে জমানো আছে। 850 কোটি এটা কিচ্ছু না, এটা চিল্লার, ও কিচ্ছু হবে না ওদের। ওদের এক একজনের নামে যা টাকা পয়সা, যা সোনা দানা বিদেশে সব সঞ্চিত আছে, আপনারা কল্পনায়, হাওলা হুন্ডি, এদিকে আপনার রাশিয়ান গার্লফ্রেন্ড, ওদিকে কলম্বিয়ান গার্লফ্রেন্ড, এইসব করে সব টাকা পয়সা সরিয়ে রেখেছে। এই 800 কোটি টাকা এদের নষ্ট কিচ্ছু না, ওরা কালকে পার্টি উঠে যাবে, সব দেশের পালিয়ে চলে যাবে যদি এদের শাস্তি না দেওয়া হয়। কিছুই না, 800 কোটি টাকা কি আছে, গেল গেল, পার্টিতে এমনি উঠে গেছে, ওই টাকা তো ওদের কিচ্ছু যায় আসে না। বহু টাকা ওদের এদিকে ওদিকে ছড়িয়ে আছে। প্রত্যেক এমএলএ এমপি কাউন্সিলর 100 কোটির নিচে কথা বলে না ওদের কাউন্সিলররা। ওনার বাড়িতে ওনার ঠিক ওই পেটোয়া 3টে লোক আছে, যে জানে এই যে ঘরে কোথায় কোন ঘড়ায় কি আছে, এখানে ঘোড়া আছে, এখানে রূপোর ঘোড়া, ওখানে সোনার ঘোড়া, যে জানে এরকম পুলিশ হলেই উনি বিরুদ্ধে ঢুকতে দেবেন, আর কোনো পুলিশকে উনি বিরুদ্ধে ঢুকতে দেবেন না। শান্তনু সিনহা বিশ্বাসকে ওই কারণে রাখা হয়েছিল যে এখানে 35টা বাড়ি, 36টা বাড়ি, 37টা বাড়ি, কোন বাড়িতে কি আছে, কোথায় ভিতরে লিফট আছে, কোথায় এসকালেটর আছে, তো সেগুলো যাতে ঠিকঠাক দেখা যায়, কার বাড়ি দখল করতে হবে নেক্সট। তো সেই জন্য শান্তনু বিশ্বাস ছাড়া উনি আর কাউকে উনি ওখানে রাখতেন না। ঠিক সেরকম এখানে ওই নিজের বাড়িতে ঢুকতে দিতেন তাদেরই যারা জানে যে বাড়িতে, আপনি দেখবেন একটা মাটির ঘোড়া আছে, আপনার দেখে মনে হবে ওখান থেকে জল বেরোবে, তারপর দেখবেন না, জল বেরোচ্ছে না, অন্য কিছু বেরোচ্ছে। আমি আপনাকে বলছি, এখানে কত কিছুতে দুর্নীতি হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর, বিদ্যুৎ দপ্তরে প্রচুর বুড়োকে, 80-85 বছর সব বুড়ো, ঘাটের মরা, তাদের কনসালটেন্ট বানিয়ে রেখে ওখান থেকে পয়সা লুট করেছে। পশ্চিমবঙ্গ ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেন্ট্রালের যে ডেয়ারির যে টাকাটা আসতো, একদিকে এটা বন্ধ করে দিল, আপনার মেট্রো ডেয়ারি বন্ধ করেছে, ওখান থেকে টাকা পয়সা খেয়েছে। সেকেন্ড হচ্ছে আপনার হরিণঘাটা বন্ধ করেছে। আর ডেয়ারিতে ডেয়ারি ভেটেনারি সার্জনদের অ্যাপয়েন্ট করে রেখে ওখান থেকে 600 কোটি টাকা ওখান থেকে সাইফন করেছে। শিক্ষা দপ্তরে আমি বলছি, আপনারা এখনো যে বেরিয়েছে না, এখনো মানে আপনারা ছোট্ট একটু দেখতে পাচ্ছেন, একটা মানে ছোট অংশ দেখতে পাচ্ছেন, একদম টিপ অফ দি আইসবার্গ, পুরো আইসবার্গ দেখেননি। অভয়ার খুনি নাকি আবেশ ব্যানার্জি। আবেশ ব্যানার্জি মানে কে? মমতা ব্যানার্জির যে ভাইপো, যে নাকি আপনার যার বিয়েতে নাকি ওই নর্থ বেঙ্গলে গেছিল, সে অভয়াকে খুন করেছে। কে বলছে? আমি বলছি না, এরা অভয়ার মা বলছে, যিনি সোদপুরের এমএলএ, তিনি বলছেন যে ওই খুনে নাকি আবেশ ব্যানার্জি জড়িত ছিল, তার গায়ে রক্ত লেগেছিল এবং সে তারপরে গিয়ে চান করেছে। আমি বলছি, এদের অন্যায়ের কোনো শেষ নেই, এদের পাপের কোনো শেষ নেই। আপনি যেখানে ধরবেন সেখানে এরা অন্যায় করেছে। প্রথম কথা হচ্ছে যে আমরা 1947-এ যাদের দুটো দেশ দিয়ে দিয়েছি, তারা এখানে যেন কোনো রকম মানে এক্সট্রা অধিকার না ক্লেম করে, মানে তাদের কোনো অধিকারই নেই এই দেশের উপর। আমি আবার বলছি, তাদের 47 সালে আমরা অলরেডি দুটো দেশ দিয়ে দিয়েছি, তার জন্য তারা দাঙ্গা করেছে, কলকাতার দাঙ্গা করেছে এবং নোয়াখালীর দাঙ্গা করেছে। এবং আপনারা মনে রাখবেন, ভারত ভাগ হয়েছে শুধুমাত্র, আমি আমার বলছি, ভারত ভাগ হয়েছে শুধুমাত্র বঙ্গীয় মুসলমানদের জন্য। 1947 সালে না নেহেরু, না গান্ধী, না জিন্না, কারো পক্ষে দেশভাগ করা সম্ভব ছিল না। যদি নাকি বঙ্গীয় যে মুসলিম লীগ লিডাররা, তারা কলকাতায় ওই 16ই আগস্ট তারা যদি কোতল না করতেন কয়েক হাজার হিন্দুকে, কিংবা নোয়াখালীতে তারা ওই 50,000 মানুষকে যদি তারা হত্যা না করতেন, ফলে তারা যেন কোন রকম কোনো অধিকার এখানে দাবি না করে, তাদের তুলে দেওয়া হয়েছে। এটা সরকারি ডিসিশন, এন্ড মানে দে হ্যাভ টু অ্যাবাইড বাই। এখানেই এখানেই শেষ, আর কোনো বিতর্ক এখানে থাকতে পারে না। দ্যাটস অল। বন্ধ করতে বামেরা আদালতে যাচ্ছেন। এত বছর তো কোনোদিন শুনেছেন সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে নামাজ বন্ধ করতে রীতিমতো কোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখুন, ঘটনা হচ্ছে যে এখন কে বিরোধী পক্ষ হবে সেটা নিয়ে একটা ম্যাথামেটিক্স চলছে। সেটা হলো, বাংলার যে 30% মুসলমান, যেটা খুব শিগগিরই কমে 25% হয়ে যাবে, সেই মুসলমানদের ভোটটা কারা পাবে, মমতা ব্যানার্জি না বামেরা? তো এখন যদি সেই মুসলমানটা ভোটটা পেতে হয়, তাহলে হিন্দুদের বিরোধিতা করতে হবে। তো সেই হিন্দুদের বিরোধিতা করতে গেলে কি করতে হয় না, এই জোগাড় টোকা এসব নিয়ে আদালতে গেছে। অ্যাকচুয়ালি এরা বহুদিন ধরেই হিন্দুদের একটা পোর্শনকে মানে মুসলমানরা মানে কিনে ফিনে রেখে দিত।
মানে পয়সা টয়সা দিয়ে, যেমন তার মধ্যে একজন হলো শরৎচন্দ্র বোস, ঠিক আছে, আরো বেশ কয়েক জ্যোতি বোস, হ্যাঁ, অশোক মিত্র, এইসব লোককে যেমন কিনে রাখতো। এখন এই জেনারেশনে হলো এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারপর আপনার ফিল্ম ডিরেক্টর ওই কি বলে ওই লোকটার নাম, ওই পাকা ছেলেটা, উইন্ডোজ পাবলিকেশনের ও, ঠিক আছে, তো এই লোকগুলোকে সৃজিত, রাজ চক্রবর্তী, তো এই লোকগুলোকে কিনে রেখে দিয়েছে। তো ঘটনা হচ্ছে যে তাতে কোনো লাভ হবে না। আমি আবার বলছি, এই দেশটা তো হিন্দুদের দেশ, আর এই বাংলা, এটা হিন্দুদের বাংলা, এটা সবাইকে মনে রাখতে হবে। সুদীপ্ত দা, বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একদম শোভনদেব নন, জানিয়ে দিল হাইকোর্ট। আর কত ধাক্কা খাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এরপর কি তৃণমূলের লোগোটাও চলে যাবে? এটা তো আইন, তো এটা তো আইন। আইন বলছে যে টু থার্ড যদি কেউ, মানে টু থার্ড যদি ডিফেকশন হয়, তাহলে যারা টু থার্ড তারা পাবে। একসময় 10% ছিল, তারপর হলো 1/3। আপনার মনে আছে 1995-এ যখন নরসিংহ রাওয়ের ওখান থেকে, যখন জনতা দল থেকে বামলো, প্রথমে 60 থেকে 20, তারপর 20 থেকে 7, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কেস যেটা ছিল, তারপর 1/3 থেকে বেড়ে সেটা 2/3 হয়েছে। তো 2/3 ওরা বেরিয়ে গেছে, এখানে তো আদালত একদম, আদালত আইনটাকে মেনেছে। এর মধ্যে কোনো অন্য কোনো মানে মানে অন্য কোনো মানে আশা করাই উচিত ছিল না অন্য কোনো মানে বিচারের। কয়লা থেকে চাকরি, মাটি, মাটি চুরির পর ত্রাণ দুর্নীতিতেও অভিযুক্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কি বাকি থাকলো সুদীপ্ত দা? আর এই যে ডাকাডাকি, এই যে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামান করা ইডির তরফ থেকে, সিবিআই এর তরফ থেকে, সিআইডির তরফ থেকে, এবার একটা প্রশ্ন উঠছে সমাজ মাধ্যমে যে কবে বন্ধ হবে ডাকাডাকি, অ্যাকশন কবে হবে? সবাই জানতে চাইছেন জেলে ঢুকবেন কবে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি আপনাকে বলছি, এখানে কত কিছুতে দুর্নীতি হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর, বিদ্যুৎ দপ্তরে প্রচুর বুড়োকে, 80-85 বছর সব বুড়ো, ঘাটের মরা, তাদের কনসালটেন্ট বানিয়ে রেখে ওখান থেকে পয়সা লুট করেছে। পশ্চিমবঙ্গ ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেন্ট্রালের যে ডেয়ারির যে টাকাটা আসতো, একদিকে এটা বন্ধ করে দিল, আপনার মেট্রো ডেয়ারি বন্ধ করেছে, ওখান থেকে টাকা পয়সা খেয়েছে। সেকেন্ড হচ্ছে আপনার হরিণঘাটা বন্ধ করেছে। আর ডেয়ারিতে ডেয়ারি ভেটেনারি সার্জনদের অ্যাপয়েন্ট করে রেখে ওখান থেকে 600 কোটি টাকা ওখান থেকে সাইফন করেছে। শিক্ষা দপ্তরে আমি বলছি, আপনারা এখনো যে বেরিয়েছে না, এখনো মানে আপনারা ছোট্ট একটু দেখতে পাচ্ছেন, একটা মানে ছোট অংশ দেখতে পাচ্ছেন, একদম টিপ অফ দি আইসবার্গ, পুরো আইসবার্গ দেখেননি। হেন কোনো জায়গা নেই যেখানে, আজকে এই সন্ধ্যাবেলা একটু আগে খবর দেখলাম যে অভয়ার খুনি নাকি আবেশ ব্যানার্জি। আবেশ ব্যানার্জি মানে কে? মমতা ব্যানার্জির যে ভাইপো, যে নাকি আপনার যার বিয়েতে নাকি ওই নর্থ বেঙ্গলে গেছিল, সে অভয়াকে খুন করেছে। কে বলছে? আমি বলছি না, এরা অভয়ার মা বলছে, যিনি সোদপুরের এমএলএ, তিনি বলছেন যে ওই খুনে নাকি আবেশ ব্যানার্জি জড়িত ছিল, তার গায়ে রক্ত লেগেছিল এবং সে তারপরে গিয়ে চান করেছে। আমি বলছি, এদের অন্যায়ের কোনো শেষ নেই, এদের পাপের কোনো শেষ নেই। আপনি যেখানে ধরবেন সেখানে এরা অন্যায় করেছে। এরা এই কয়েকদিন আগে একটা লিস্ট বেরিয়েছিল যাদবপুরের এই পার্টি অফিস থেকে, সেখান থেকে লিস্ট বেরিয়েছে যে কাকে কাকে মানে খুন করা হবে ভোটের পর, তার লিস্ট বেরিয়েছিল। আমাকে দেখে আসতে হবে, আমারও তো বৈষ্ণব ঘাটলা পাটুলিতে বাড়ি, ওখানকার শাখার স্বয়ংসেবক আমি, পাটুলি শাখার। আমার নামটা আছে নাকি, আমার একবার থানায় গিয়ে দেখে আসতে হবে যে আমার নামটা উঠেছিল নাকি, কারণ ওখানে যাদবপুরে নাকি সব লিস্ট তৈরি করে রেখেছিল কাকে কাকে খুন করা হবে। তো এই তো এদের, আমি এদের এদের পাপের কোনো শেষ নেই। এরা যে মানে এদের মতো নরাধম আর দুটো হতে পারে না। সুদীপ্ত দা, একদম ওয়ার্ল্ড কাপের শুরু, আর্জেন্টিনা খেললো, লিওনেল মেসি হ্যাটট্রিক হাঁকালেন। ঠিক লিওনেল মেসি যখন একদম আমেরিকায় হ্যাটট্রিক হাঁকাচ্ছেন, কলকাতায় একটা চিত্র দেখা গেল যে অরূপ বিশ্বাসকে লোকে ডাকাডাকি করছে যে অরূপ দা কোথায় লিওনেল মেসির হ্যাটট্রিকটা আপনি উদযাপন করবেন না? একই সঙ্গে বলতে হবে যে মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। 3বার হাজিরা হেরিয়ে অবশেষে গেলেন পুলিশ দ্বারে। একদম মেলেলো একদম, আর শুধু আর্জেন্টিনা থেকে রীতিমতো তৃণমূলের মানে কি বলবেন? দেখুন, এই মেসি কাণ্ড যেটা ঘটেছে না, এটা একটা মানে একটা ওয়ান অফ দি এক্সাম্পল, ওয়ান অফ দি মানে একটা 1000-এর মধ্যে একটা উদাহরণ, মানে আইন ভাঙা, ক্ষমতার অপব্যবহার। আজকে যারা নাকি এই শতদ্রু দত্ত, যারা নাকি এই ব্যবস্থাটা করেছিল, তারা এখানে করেছে, বোম্বেতে করেছে, সারা পৃথিবীতে করে। কোথাও দেখেছেন কোথাও মন্ত্রী রাস্তায় নেমে এরকম গিয়ে জড়িয়ে ধরে, বিভিন্ন খেলোয়াড়কে এরকম জড়িয়ে ধরে? এখানে ক্ষমতার অপব্যবহার। সে নেমেছে, তার সঙ্গে তার দুটো গার্লফ্রেন্ড নেমেছে, তার সঙ্গে তার পরিবারের লোকেরা নেমেছে, ঠিক আছে। এই এরা পারফেক্ট, মানে এরা মনে করে যে আমরা সবকিছু ঊর্ধ্বে, মানে মনে করতো বিচার ব্যবস্থার ঊর্ধ্বে, প্রশাসনের ঊর্ধ্বে, পুলিশের ঊর্ধ্বে আমরা যে কোনো আইন ভাঙতে পারি।
এটা কিন্তু খুব ছোটখাটো ব্যাপার না। আমরা এটাকে ভাবছি যে ও ওখানে নেমে গেছে etcetera, এটা একটা খুব ছোটখাটো ব্যাপার না। এটা মনে করতো যে আমরা যে কোনো আইন ভাঙতে পারি, বিশেষ করে এই অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস। কেন না, ওই যে 2000 কোটি টাকা আপনি দেখছেন, আজকে একটু আগে খবর পেয়েছেন 2000 কোটি টাকা ওদের ওই ইয়েতে ছিল, ওই যেটারও সিগনেটরি ছিল, যেটা নাকি ও গিয়ে সারেন্ডার করে দিয়ে এসছে আজকে। তো ও ভাবতো যে আমি আর আমার ভাই যা ইচ্ছা করতে পারি। ওর ভাইয়ের বউ আজকে ডাইভোর্সের মামলা করলো কেন? কোনো ভদ্রমহিলা, ওই ভদ্রমহিলার সঙ্গে আমি দু একবার টিভিতে গেছিলাম। যেটুকু মনে পড়ছে 24 ঘন্টা, এবং আরেকবার বোধহয় TV9-এ আমি ভদ্রমহিলার সঙ্গে গেছিলাম। আমি জানি না, এর বেশি কিছু জানি না, আমার বার দুয়েক দেখা হয়েছিল ওনার সঙ্গে। আচ্ছা বলুন, একজন ভদ্রমহিলা শিখ তার হাজবেন্ড যদি ওরকম একটা দুশ্চরিত্র হয়, সে কি করে মেনে নেবে? তার একটা মেয়ে আছে। এটা মানুষের পর্যায়ে পড়ে না, এরা মানুষের পর্যায়ে পড়ে না। কিন্তু ঘটনা হলো এই যে এই ধরনের অমানুষকে এম্পাওয়ার করেছে মমতা ব্যানার্জি। দু কলম বাংলায় লিখতে পারে না। আপনি সেদিন দেখেছেন একটা চিঠি লিখেছিল বাংলায়, একটা কি অদ্ভুত টাইপের বাংলা লিখেছিল। বাংলা লিখতে পারে না দু কলম। ক্রিয়াকে লিখেছে ক্রিয়া। মানুষেরা ব্যাংক অ্যাকাউন্ট, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে এইচডিএফসি ব্যাংকের চিঠি কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখলেন অরূপ বিশ্বাস, দলের অ্যাকাউন্টে সমস্ত লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন। এবার কি অর্থ সংকটে পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল? আমি আমি এক্ষেত্রে একটা হিসেব আপনাকে দেব, আমি পরিষ্কার পুঙ্খানুপুঙ্খ। একদম তহবিল বেহাত হয়ে যাওয়ার স্পষ্ট আশঙ্কা এবং ভীতি প্রকাশ। ব্যাংকে রাখা মোট টাকার পরিমাণ মানে রীতিমতো 2000 কোটি প্রায়, এ- যেটা এ- শুনতে পেলাম। একদমই ৬২৫,৭৯,২৬৪ টাকা। ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে প্রায় ২৫,৭২,২৮,৩২২ টাকা। ব্যাংক ব্যালেন্স মিলিয়ে তৃণমূলের ব্যাংকে থাকা মোট টাকার পরিমাণ হচ্ছে প্রায় ৮৭৬,৫৭,৭৭,৫৭৬ টাকা। অডিট রিপোর্ট অনুযায়ী চেক হিসেবে তৃণমূলের ঘরে আরো প্রায় 50 কোটি টাকা। কেন্দ্রীয় এবং আঞ্চলিক কার্যালয় মিলিয়ে নগদ ও ক্যাশ হিসেবে রয়েছে প্রায় ৩১,২৮,০২৮ টাকা। আমি বলবো, কি বলবেন? না না, এটা কোনো টাকাই না। তৃণমূলের অন্তত 1 লক্ষ কোটি টাকার বেশি তৃণমূলের কাছে আছে। এদের এক একজন এমএলএ, আমি আপনাকে বলছি, এদের এক একজন এমএলএ তাদের 500-600 কোটি টাকা করে এমএলএর নামে বেনামিরা টাকা রেখে দিয়েছে। আপনি দেখবেন অন্যান্য আমাদের পার্টিতে যদি কেউ ভোটে দাঁড়ায়, তাহলে কি হয়, পার্টির যে পার্টি তাদের টাকা দেয় যে আপনি ভোট লড়ুন। ধরুন সর্বরিদি কিংবা পাপিয়াদি, এরা যে ভোটে লড়েছে, এরা পার্টি এদের টাকা দিয়েছে ভোটে লড়ার জন্য। ওদের পার্টিতে উল্টো হয়, ভোটে দাঁড়ালে পার্টিকে টাকা দিতে হয়। কেন টাকা দিতে হয়? কারণ এদের এক একজন নেতার কাছে 500-600 কোটি টাকা করে জমানো আছে। কেউ দুবাইতে। আরে দমদমের একজন কাউন্সিলর, দমদমে ব্রাত্য বসুর যে সবচেয়ে বড় কাউন্সিলর, যে নাকি ব্রাত্য বসুকে মহিলা সাপ্লাই করতো বা ব্রাত্য বসু কালো টাকা রাখতো, যে বিশাল পেল্লাই বাড়ি বানিয়েছে, দমদমের এক কাউন্সিলর। সেই কাউন্সিলর 3,000 কোটি টাকা ইনভেস্ট করেছে আপনার চেন্নাইতে রিয়েল এস্টেটে, জানেন? নৈহাটির এমএলএ, প্রাক্তন এমএলএ, নৈহাটির প্রাক্তন এমএলএ, সে দুবাইতে সে হোটেল কিনেছে সে। এটা 850 কোটি, এটা কিচ্ছু না, এটা চিল্লার, ও কিচ্ছু হবে না ওদের। ওদের এক একজনের নামে যা টাকা পয়সা, যা সোনা দানা বিদেশে সব সঞ্চিত আছে, আপনারা কল্পনায়, হাওলা হুন্ডি, এদিকে আপনার রাশিয়ান গার্লফ্রেন্ড, ওদিকে কলম্বিয়ান গার্লফ্রেন্ড, এইসব করে সব টাকা পয়সা সরিয়ে রেখেছি। এই 800 কোটি টাকা এদের নষ্টের কিচ্ছু না। ওরা কালকে পার্টি উঠে যাবে, সব দেশের পালিয়ে চলে যাবে যদি এদের শাস্তি না দেওয়া হয়। কিছুই না, 800 কোটি টাকা কি আছে, ও গেল গেল, পার্টিতে এমনি উঠে গেছে, ওই টাকাতে ওদের কিচ্ছু যায় আসে না। বহু টাকা ওদের এদিকে ওদিকে ছড়িয়ে আছে। প্রত্যেক এমএলএ এমপি কাউন্সিলর 100 কোটির নিচে কথা বলে না ওদের কাউন্সিলররা। এবং এরা টাকাটা কামাতে পেরেছে কারণ কারণ মমতা ব্যানার্জি সেই মানে ইয়েটা দিয়েছে। কি করে টাকা কামাতো? এর জমি দখল করলো এই নজরুল আলী মন্ডল, আমাদের এখানকার নজরুল আলী মন্ডল। আপনি সোনারপুর উত্তর ভিতরে যান, নজরুল আলী মন্ডল মানে একরের পর একর জমি সে দখল করে রেখে দিয়েছে। প্রতি গলিতে এরকম নজরুল আলী মন্ডল পাবেন। আপনি গ্রামের দিকে যান, এই দক্ষিণ 24 পরগনার গ্রামের দিকে যান, একরের পর একর জমি, যেখানে একটা এয়ারপোর্ট তৈরি হয়ে যায়। আপনি একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবেন না। কাল যদি আপনি ওখানে জমি আপনি নিয়ে যদি আপনি ইন্ডাস্ট্রি করতে যান, ইন্ডাস্ট্রি করতে পারবেন না। দে আসবে আপনার দিকে। এরা সব হিন্দুদের জমি এরা জোর করে দখল করেছে। আজ এক ভদ্রলোকের সঙ্গে কথা বললাম, তিনি বলছেন হুগলিতে ধনেখালিতে তাদের জমি ছিল। তারা 1965-এর আগে, মানে তার ঠাকুরদা ওখানে ইয়ে ছিলেন, আপনার ওখানে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। তাদের পুরো জমিটা নিয়েছে, তাদের সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে সেই জমি ছাড়িয়ে আনার জন্য। আর এরা তো কোনো কোর্টের বালাই নেই, ঘাটতি ধরে লোককে তুলে দিয়েছে। আমি এটাকে বলছি 800 কোটি টাকায় কিচ্ছু হবে না। এদের যে কত টাকা কামিয়েছে আপনি কল্পনায় করতে পারবেন না। সুদীপ্তদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কার্যত বের করে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নিরাপত্তা রক্ষীকে। জানিয়ে দেওয়া হলো যে ম্যাডাম অনুমতি দেননি, তাই আপনাদের
প্রবেশ নিষিদ্ধ, আপনাদের প্রবেশ করার অনুমতি ম্যাডামের তরফ থেকে আসেনি। ম্যাডামের সিদ্ধান্ত, উনি পিএসও নেবেন না, ম্যাডাম সিদ্ধান্ত না বদলালে আমাদের পক্ষে আপনাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া সম্ভব নয়। সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর তরফে জানিয়ে দেওয়া হয়েছে তার কোনো পিএসও লাগবে না। বাইরে কলকাতা পুলিশের বিশেষ বাহিনীর জওয়ানরা বারংবার টহল দিচ্ছেন, কিন্তু ভিতরে কাউকে অনুমতি দেওয়া হয়নি প্রবেশের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট 5 জন পিএসও ছিলেন, যার মধ্যে 3 জন সব থেকে বিশ্বাসী এবং আস্থাভাজন বলেই পরিচিত। তাদেরকে নিজেদের পুরনো ইউনিটে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী, কি বলবেন? তাই ভাবুন, পুলিশের সঙ্গে ওনার কি, যেমন এই শান্তনু বসু মল্লিক না কে একজন ছিল, শান্তনু সিনহা বিশ্বাস নাকি, শান্তনু বিশ্বাস, হ্যাঁ, তাকে কালীঘাটে রাখা হতো কেন? যাতে কালীঘাটে ব্যানার্জি পরিবারের যে টাকা পয়সা আছে সেগুলো যাতে ম্যানেজ করা যায়। সেরকম ওনার বাড়িতে ওনার ঠিক ওই পেটোয়া 3টে লোক আছে, যে জানে এই যে ঘরে কোথায় কোন ঘোড়ায় কি আছে, এখানে ঘোড়া আছে, এখানে রূপোর ঘোড়া, ওখানে সোনার ঘোড়া, যে জানে এরকম পুলিশ হলেই উনি বিরুদ্ধে ঢুকতে দেবেন, আর কোনো পুলিশকে উনি বিরুদ্ধে ঢুকতে দেবেন না। শান্তনু সিনহা বিশ্বাসকে ওই কারণে রাখা হয়েছিল যে এখানে 35টা বাড়ি, 36টা বাড়ি, 37টা বাড়ি, কোন বাড়িতে কি আছে, কোথায় ভিতরে লিফট আছে, কোথায় এসকালেটর আছে, তো সেগুলো যাতে ঠিকঠাক দেখা যায়, কার বাড়ি দখল করতে হবে নেক্সট। তো সেই জন্য শান্তনু বিশ্বাস ছাড়া উনি আর কাউকে উনি ওখানে রাখতেন না। ঠিক সেরকম এখানে ওই নিজের বাড়িতে ঢুকতে দিতেন তাদেরই যারা জানে যে বাড়িতে, আপনি দেখবেন একটা মাটির ঘোড়া আছে, আপনার দেখে মনে হবে ওখান থেকে জল বেরোবে, তারপর দেখবেন না, জল বেরোচ্ছে না, অন্য কিছু বেরোচ্ছে। ঠিক আছে, এখন কি বেরোচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, দেখা যাক, সময় বলবে। রাজ্য জুড়ে হকার উচ্ছেদের প্রতিবাদে আজ রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় মানববন্ধন করছেন তিনি। ঠিক 2 মাস আগেই এপ্রিল মাসে বিধানসভা নির্বাচনের প্রচারের একেবারে শেষ লগ্নে দক্ষিণ কলকাতা এবং সংলগ্ন এলাকায় একাধিক বিশাল পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুটো পদযাত্রার ছবিটা যদি আমরা দেখি, আজকেরটা এবং 2 মাস আগেরটা, এর মধ্যে আকাশ আর পাতাল ফারাক রয়েছে। তো সুদীপ্ত দা, সেদিনের সেই পথসভায় জৌন শতাব্দী সায়নীরা আজ কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছেন। শুধুমাত্র দোলা সেন, কুণাল ঘোষ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল না কাউকে, কি বল? দেখো, দলটা তো চুরির জন্য ছিল, এবার চুরি করতে পারেনি, পালিয়েছে, বাড়ি নতুন কি একটা দল সেখানে খুলেছে। এ সব সমান, এরা যারা বেরিয়ে গেছে তারাও সমান। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে যে হকার কোথায়, আপনি ছবিটা দেখবেন, সামনের সারিতে শুধু পুলিশ, তারপর সাংবাদিক, আর ওনার পিছনে দুটোরও মেরে কেটে টোটাল বোধহয় 20 থেকে 25খানা লোক ছিল। আর বাকিরা দেখতে এসছে, বাকিরা দূর থেকে দেখতে এসছে, যে দেখি অনেকদিন মমতা ব্যানার্জিকে দেখিনি, একটু রাস্তায় দেখি একটু মমতা ব্যানার্জি কেমন দেখতে, বাকিরা দেখবেন রাস্তায় দাঁড়িয়ে আছে। মেরে কেটে 30 থেকে 40খানা লোক ছিল। হকার কোথায়? যদি হকার উচ্ছেদ হয়, হকার আসেনি কেন? আপনি বলুন, এই যে যাদবপুরের হকার, দমদমের হকার, এরা গেল কোথায়? এরা কেন মমতা ব্যানার্জির ওই মিছিলে আসেনি? কারণ জানে ওখানে যদি ওই মিছিলে গেলে যেটুকু গেছে, এবার বাকিটা তোলা চাইবে ওখানে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় কি আসল লোক? তাকে ধরতে পারলে কি প্যান্ডোরার বক্স সত্যি খুলবে? ধরতে হতো অভিষেক ব্যানার্জিকেই হবে, সুমিত রায় ফায় ধরে কিছু হবে না। ধরতে হলে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে ধরতে হবে, এইসব সুমিত রায় ফায় এইসব ধরে কিছু হবে না। ধরলে এদের ধরুন, নইলে ধরতে হবে না। একজন আত্মসহায়কের তো অনেকটাই ভূমিকা থাকে একজন বড় নেতার ক্ষেত্রে, যেখানে সেকেন্ড ইন কমান্ড ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবাই বলতো বকলমে রাজ্যটা চালাতো সুমিত রায়, সেই সুমিত রায় হঠাৎ করে লাপাতা। কি বুঝতে পারছেন পালসটা ঠিক কোন দিকে যাচ্ছে? সুমিত রায় আপনি নাম্বার 1 ক্রিমিনাল। সুমিত রায় মানে পুলিশকে ট্রান্সফার করা থেকে শুরু করে কাকে কোথায় ফলস কেস দিতে হবে এটসেট্রা, অভিষেক তো কাজ করতো না, অভিষেক ইনস্ট্রাকশন দিত। অভিষেকের চোখ কান নাক ছিল এই সুমিত রায়। তো ঠিক আছে, নাম্বার 1 ক্রিমিনাল। দেখা যাক পুলিশ যদি ধরতে পারে। এখন আমার ওকে মানে হঠাৎ উধাও না হয়ে যায়, সেটা একটা দেখতে হবে আর কি, সুমিত রায়। সে আশঙ্কা আপনি করছেন যে সুমিত রায় হঠাৎ করে উধাও যেরকম হয়ে গিয়েছেন তাকে আর পাওয়া যাবে না? না যেতেই পারে, না যেতেই পারে, কারণ সুমিত রায় ধরা পড়লে অনেকেই ধরা পড়ে যাবে। তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুনিয়র হিসেবে সিনিয়রদের যে সম্মান দেওয়া উচিত তা দেননি তিনি। ভাইপোর দিকে এবার আঙুল তুললেন খোদ কাকা বাবুল বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কি বাবুল বন্দ্যোপাধ্যায়কে দলে নেবে বিজেপি? মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে যতই আঁকড়ে ধরেছেন, ওনার দল পরিবার কি তত ভেঙেছে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে নো। তৃণমূলের গন্ডগোলের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ না। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দায়ী, আর কেউ না। আমি আবার বলছি, আপনারা মনে রাখবেন যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে 7 থেকে 8 বার হেরেছেন, এবং প্রত্যেকটা হারের জন্য উনি দায়ী। কংগ্রেস 96-এ হেরেছিল মমতা ব্যানার্জির জন্য, 98-এ তৃণমূল আর বিজেপির জোট হেরেছিল মমতা ব্যানার্জির জন্য, 99-এও তাই। 2001-এ কংগ্রেস এবং মমতা ব্যানার্জি একসঙ্গে তারা হেরেছিল মমতা ব্যানার্জির জন্য। 4-এ তৃণমূল বিজেপি একসঙ্গে হেরেছিল মমতা, প্রত্যেকটা মমতা ব্যানার্জির জন্য। এরপর 2011 থেকে আপনারা যে দেখছেন, 2011 থেকে 2024 পর্যন্ত যে সাফল্য, তার মধ্যে 2011 জয়ের কারণ সেন্ট্রালে সোনিয়া গান্ধী এবং এখানকার রাজ্যপাল এম কে নারায়ণন।
আর 11-র পর যে কটা জয় হয়েছে সে কটা প্রত্যেকটা রিগিং বুথ দখল করে হয়েছে। ফলে আমি বলছি এর জন্য দায় শুধুমাত্র মমতা ব্যানার্জি আর কেউ না। আর অভিষেক ব্যানার্জি একটা পঞ্চায়েত ইলেকশনও জিততে পারে না। অভিষেককে এম্পাওয়ার করেছেন মমতা, সেই জন্য সে পাওয়ারফুল হয়েছে। এখানে অভিষেক ব্যানার্জির কোনো ইয়ে নেই। ও একটা বেলুন যাকে ফুলিয়ে বড় করা হয়েছে। চুপসে গেছে বেলুন। অভিষেক ব্যানার্জি শেষ, ফলে অভিষেক ব্যানার্জি রেসপন্সিবল না, রেসপন্সিবল মমতা ব্যানার্জি, যিনি ওই বেলুনটা ফুলিয়েছেন। ফলে ওই বাবুন ব্যানার্জি যেটা বলছে ও নিজেকে বাঁচানোর জন্য বলছে। বাবুন ব্যানার্জি তো কালকে কাজরি ব্যানার্জি ওই যে 5 কোটি না 6 কোটি টাকা নাকি উনি সমাজসেবা করে কামিয়েছেন। বোধহয় সমাজসেবা করতে গিয়েও কাটপানি নিয়েছেন, যে জন্য 5 কোটি টাকা ওনার ব্যাংকে চলে এসছে। মানে যাকে 5 টাকা দিয়েছে তার পকেট থেকে 500 টাকা তুলে নিয়েছে আর কি। নইলে 5 কোটি টাকা কি করে হয় আমি জানি না। এই ফর্মুলা আমার মাথায় আসছে না এখনো পর্যন্ত। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই কুণাল ঘোষকে উদ্দেশ্য করে ছোড়া হলো ডিম, এর জন্য গ্রেফতারও হতে হলো সেই ছেলেটিকে, কি বলবে? দেখুন, একটা কথা বলছি, ডিম ছোড়াটা কিন্তু আমি সাপোর্ট করছি না। কিন্তু দেখুন, এই যে ছেলেটাকে যে গ্রেপ্তার করা হলো, ইট প্রুভস যে ডেমোক্রেসি আছে। আজকে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো তাহলে প্রত্যেকটা লোককে খুন করা হতো। সেখানে দেখুন, আমাদের লোকজন খুব ভদ্র বলে তারা একটা ইট পাটকেলও ছুটতে সাহস পাচ্ছে না, যাতে নাকি লেগে না যায়। ডিম ছুটছে তারা। কিন্তু আমি বলছি ভাই, ডিমও ছুড়বেন না। কারণ ডিম ছুড়ে সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে, গত 1 মাসে আমাদের মুখ্যমন্ত্রী একের পর এক ভালো ভালো কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো মানুষের কাছে আসছে না এই ডিম ছোড়ার গল্পের জন্য। উনি একটা বড় পোর্ট ডিক্লেয়ার করেছেন যেটা পুরো ইস্টার্ন ইন্ডিয়ার ইকোনমিটাকে চেঞ্জ করে দিতে পারে। এই আপনার ডিম ছড়ার গল্পটার জন্য মানুষের কানে এটা যাচ্ছে না। উনি 2টো ফ্রেট করিডোর উনি অ্যাপ্রুভ করেছেন। ওই ডিমের গল্পের জন্য মানুষ জানতে পারছে না যে ডেডিকেটেড ফ্রেট করিডোর উনি অ্যাপ্রুভ করেছেন। উনি বেশ কয়েকটা এয়ারপোর্ট উনি অ্যাপ্রুভ করেছেন। এই ডিমের গল্পের জন্য মানুষের কাছে ওই এয়ারপোর্টের গল্প যাচ্ছে না। 63 না কটা রেল প্রজেক্ট যেগুলো মমতা ব্যানার্জি করতে দেননি সেগুলো উনি অ্যাপ্রুভ করেছেন। এখানকার মেট্রো রেল গুলো উনি অ্যাপ্রুভ করেছেন। সড়ক মানে কয়েকশো কিলোমিটার সড়ক পথ, জাতীয় সড়ক উনি অ্যাপ্রুভ করেছেন, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট কাজে নামবে, যে কোনো দিন কাজে নেমে যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট। এই খবরগুলো আসছে না এই ডিম ছড়ার গল্পের জন্য। আপনারা দয়া করে ডিম ছড়া বন্ধ করে, এবং আমি সাংবাদিকদেরও বলবো এই ডিম ছড়া বলার গল্প বন্ধ করে, এই যে মুখ্যমন্ত্রী যে ডেভেলপমেন্টের জন্য যে কাজ করছেন, এই যে ডেয়ারির জন্য এত বড় একটা, আমি ডেয়ারির গল্প বললাম কেন আপনাকে একটু আগে, এই যে ডেয়ারির জন্য আমুলের এত বড় একটা যে প্ল্যান্ট আসছে, এগুলো মানুষকে জানতে হবে। এই ডিম ছড়াছড়ি যদি না বন্ধ করি তাহলে তো এই আসল যে ডেভেলপমেন্টাল খবর সেগুলো মানুষ জানতে পারবে না। কেন্দ্র আর রাজ্য একই সরকার থাকলে উন্নয়ন সহজ হয়। কেন্দ্র এবং রাজ্যে একই সরকার থাকলে উন্নয়ন সহজ হয়, যা বিগত 15 বছরে দেখিনি। বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? এটা খুব ভুল ধারণা যে কেন্দ্র এবং রাজ্যে একই সরকার থাকলেই তবেই ডেভেলপমেন্ট হয়। কারণ তামিলনাড়ুতে ডেভেলপমেন্ট হচ্ছে, কোনোদিন তামিলনাড়ু সরকারের সঙ্গে দিল্লি সরকার এক ছিল না, কিন্তু তামিলনাড়ুর লোকেরা তামিলনাড়ুকে ভালোবাসতো। মহারাষ্ট্রে যখন কেন্দ্রের সরকার ছিল বা এগেনস্টে ছিল, তখন মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশকে অন্ধ্রপ্রদেশে কোনোদিন বিজেপি ক্ষমতায় এসছে, আসেনি। তেলেঙ্গানায় কোনোদিন বিজেপি ক্ষমতায় এসছে, আসেনি। তাহলে এসব জায়গায় ডেভেলপমেন্টটা হচ্ছে কেন? যখন নাকি দিল্লিতে কংগ্রেস গভর্নমেন্ট ছিল, মোদিজি ছিলেন ইয়েতে গুজরাটে, তখন গুজরাটে ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট হয়েছে। তার মানে এই ফর্মুলাটা ভুল যে দু জায়গায় এক ফর্মুলা থাকতে হবে। এটা শুধু বেঙ্গলের জন্য খাটে। কারণ বেঙ্গলে জ্যোতি বসু এক সময় বলতো কেন্দ্রের দোষ, বুদ্ধবাবু এক সময় বলতো কেন্দ্রের দোষ, তবুও বুদ্ধবাবু অনেকটা বেটার ছিল। বুদ্ধবাবু চেষ্টা করেছে, মানে মুখে বললেও কাজে বুদ্ধবাবু অন্য কাজ করতেন, কিছুটা ডেভেলপমেন্টের চেষ্টা। আর মমতা ব্যানার্জিও সেই কেন্দ্রের দোষ, কেন্দ্রকে কাজ করতে দিতেন না, আবার বলতেন কেন্দ্রের দোষ। আমি আবার বলছি, যদি স্টেট গভর্নমেন্টের ইচ্ছে থাকে, কেন্দ্রে যদি অন্য গভর্নমেন্টও থাকে, তবুও ডেভেলপমেন্ট সম্ভব। আজকে আমাদের যে বিজেপি গভর্নমেন্ট আছে, আপনি মনে রাখবেন কালকে যদি সেন্ট্রালে যদি কোনো চান্স নেই, যদিও যদি সেন্ট্রালে কংগ্রেস গভর্নমেন্ট আছে, তবুও এরা কাজ করবে। ঠিক যেমন অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট কাজ করছে, কর্ণাটক গভর্নমেন্ট কাজ করছে, যেভাবে তেলেঙ্গানা গভর্নমেন্ট কাজ করছে, তারা কি করে কাজ করছে? তার মানে আসল সমস্যা ছিল মমতা ব্যানার্জির সমস্যা, যে উনি সেন্ট্রালের যদি কোনো ইয়ে থাকে, মমতা ব্যানার্জি এবং জ্যোতি বসু, সেন্ট্রাল গভর্নমেন্ট যারা আছে তাদের সঙ্গে আমরা কাজ করবো না। এটা সমস্যাটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রিক, সেই কালচারটা আমরা চেঞ্জ করছি। এবং আমরা এই বিরোধী পক্ষকে বিরোধী যে মানি না, তার সবচেয়ে বড় প্রমাণ আমাদের মুখ্যমন্ত্রী তার মিটিং এ ববি হাকিমকে ডাকছেন, মুখ্যমন্ত্রী তার মিটিং এ ব্যানার্জি পরিবারের যে বউরা আছে তাদেরও ডাকছেন। কারণ অফিসিয়ালি তারা ওখানে জয়েন করতে পারে, মানে, এবং সেটা উচিত। এই সরকার বিরোধী এই কনসেপ্টটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি।